আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হিসাব বিজ্ঞান বিষয়ের এইচএসসি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের যে ষষ্ঠ অধ্যায় সম্পর্কিত যে প্রাপ্য হিসাবের হিসাব রক্ষণ যে অধ্যায়টি রয়েছে, ওই অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন, বিশেষ করে 2 নং সৃজনশীল প্রশ্ন আজকে আলোচনা করব। পূর্বে একটা অঙ্ক আমি সৃজনশীল আলোচনা করেছিলাম, আর সামনের ক্লাস থেকে বোর্ড প্রশ্নের সমাধান করাবো। এইখানে এই সাধারণত আমাদের অনাদায় পাওনা সঞ্চিতি এই জাতীয় হিসাব নিয়ে আমাদের অঙ্ক করতে হয়। তো আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল। চলো শুরু করা যাক। প্রথমে প্রশ্নটি উপস্থাপন করলাম, এই যে এখানে প্রশ্নটি উপস্থাপন করেছি। তো এই প্রশ্নের ক নম্বরে বলেছে উপযুক্ত তথ্য হতে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতির পরিমাণ নির্ণয় করো। তো নতুনটা কিভাবে নির্ণয় করব, ভালো করে লক্ষ্য করি। এই যে 1 জানুয়ারি তারিখে অনাদায়ী পাওনা সঞ্চিতির একটা উদ্ধৃত দেওয়া আছে 2350 টাকা। এইটা কিন্তু পুরাতন, এটা কিন্তু পুরাতন। আর পুরাতন আছে 2350 টাকা ছিল, কিন্তু এখানে বলেছে উক্ত বছরে অনাদায়ী পাওনা সঞ্চিতি 400 টাকা কমাতে হবে, অথবা এটা অন্যভাবে থাকতে পারে 400 টাকা দ্বারা কমাতে হবে। মানে কি আগে যে ছিল ওখান থেকে 400 টাকা কমে যাবে, কমে যাওয়ার পরে যেটা সেটা নতুন হবে। তাহলে 2350 টাকা যদি নতুন হয় আর 450 টাকা যদি কমে যায়, সরি 2350 টাকা যদি পুরাতন হয়, যেমন আগে ছিল 2350 টাকা, এই 2350 টাকা মোট ছিল কত, 2350 টাকা, এর মধ্যে থেকে 400 টাকা কমে গেল, তাহলে থাকলো 1950 টাকা। অর্থাৎ আগে যা ছিল সেখান থেকে এটা কমে বিয়োগ করে যেটা হয় সেটা হচ্ছে নতুন। ক নম্বরে এটা আমরা বের করবো। এই যে ছক অঙ্কন এইভাবে করতে পারি। এর মধ্যে লিখবো, প্রথমে পুরাতনটা লিখবো 2350, তার সাথে কমাতে বলেছে, হ্রাস করতে বলেছে, তাই হ্রাস বাদ হ্রাস 400 টাকা, বিয়োগ করে যেটা সেটা নতুন। একদম সহজ। এই নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতিটা কিভাবে নির্ণয় করতে হয়, পুরাতনের সাথে যদি বাড়াতে বলে যোগ করব, কমাতে বলে বিয়োগ করব, যোগ বিয়োগ করে যেটা পাবো সেটা নতুন। এখন অনেক সময় আবার পার্সেন্টেজ কাটতে বলে, পরের ক্লাসে হয়তো থাকবে পার্সেন্টেজের অঙ্ক শিখবো আমরা। এই অঙ্কে পার্সেন্টেজ বলেনি, এই অঙ্কে বলেছে আগে যা ছিল তার চেয়ে এটা কমাতে হবে, কমিয়ে যেটা সেটা নতুন। এটা হচ্ছে ক নম্বরের উত্তর। আবার উদ্দীপকে ফিরে যাব, খতে কি বলেছে দেখি। উদ্দীপকে ফিরে আসলাম, খ নম্বরে বলেছে জাবেদা করতে। তো জাবেদা করার জন্য জাবেদার ছক অঙ্কন করব। এখন জাবেদা কোনটা কোনটা নিয়ে করতে হবে। এই যে হিসাবভুক্ত অনাদায় পাওনা কত 850, ওইটা নিয়ে একটা জাবেদা হবে। আর এই অনাদায় পাওনার সাথে নতুন যোগ করে পুরাতন বিয়োগ করে এটা টাকা পাবো, সেটা নিয়ে আরো 2টা জাবেদা হবে। ভালো করে লক্ষ্য করি, এই অঙ্কে 3টা জাবেদা হবে। এই যে অনাদায় পাওনা এইটা নিয়ে একটা, আর অনাদায়ী পাওনা যোগ নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি বাদ পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি, নতুন যোগ পুরাতন বিয়োগ করে যেটা হয় সেটা নিয়ে আরো 2টা জাবেদা হবে একই টাকা নিয়ে, মোট 3টা জাবেদা হবে। লক্ষ্য করি যাই। জাবেদা করার জন্য আমি উপরে এটা লিখে রাখলাম, নিচে ছক অঙ্কন করলাম। ছক তো আমরা পারি, জাবেদার ছক। প্রথমে কি বললাম, এই যে অনাদায়ী পাওনার পরিমাণ ছিল 850, ওইটা নিয়ে প্রথম জাবেদাটা হবে। ওটার জন্য জাবেদা হচ্ছে ওই টাকাটার ফলে অনাদায়ী পাওনার সঞ্চিতি কমে যাবে, কারণ অনাদায়ী পাওনার সঞ্চিতি যা ছিল তার মধ্য হতে এই টাকাটা অবলোকন হয়েছে। যেহেতু কমে যাবে, অনাদায়ী পাওনার সঞ্চিতি ক্রেডিট ব্যালেন্স কমে গেলে ডেবিট হবে, সেজন্য আমরা জাবেদায় লিখবো অনাদায়ী পাওনার সঞ্চিতি হিসাব ডেবিট আর প্রাপ্য হিসাব ক্রেডিট। কারণ এই টাকাটা প্রাপ্য হিসাব থেকে বিয়োগ হয়, প্রাপ্য হিসাবও হ্রাস করে এবং অনাদায়ী পাওনার সঞ্চিতির পরিমাণও হ্রাস করে, সেজন্য অনাদায়ী পাওনার সঞ্চিতি ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট হবে। টাকা লিখবো এই 850 টাকা। এখন অনেক শিক্ষার্থী মনে হতে পারে, এই যে বলা আছে হিসাবভুক্ত অনাদায়ী পাওনা পরিমাণ এত টাকা, তা সেক্ষেত্রে আমরা কি এই প্রাপ্য হিসাব থেকে বিয়োগ করি নাই? না, আমরা প্রথমে যখন অনাদায়ী পাওনা সঞ্চিতি সৃষ্টি করি তখন জাবেদা হয় অনাদায়ী পাওনা, নতুনটা যখন সৃষ্টি করি তখন জাবেদা হয় অনাদায়ী পাওনা ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি ক্রেডিট। সেখান থেকে কিন্তু প্রাপ্য হিসাব ক্রেডিট হয় না, বিশেষ করে অ্যালাউন্স মেথডে, অনাদায়ী পাওনা সঞ্চিতি মেথডে। আর ওই অনাদায়ী পাওনা সঞ্চিতির মধ্যে যখন অবলোপন হবে, খরচ হবে অনাদায়ী পাওনা হিসাবে, তখন জাবেদা করব
অনাদায় পাওনা সঞ্চিতি ডেবিট, তাহলে এই অনাদায় পাওনা সঞ্চিতি থেকে অটোমেটিক এটা বিয়োগ হয়ে যাবে, আর প্রাপ্য হিসাব ক্রেডিট। ব্যাখ্যায় লিখবো অনাদায় পাওনা লিপিবদ্ধ করা হলো। এরপরে কি বললাম কিছুক্ষণ আগে, তিনটা জাবেদা হবে। প্রথমে এই 850 টাকা নিয়ে, আর পরের যে দুইটা জাবেদা হবে ওই টাকাটা আমাদের যোগ বিয়োগ করে বের করতে হবে। যেমন এই যে আমি একটু বের করে দিয়েছি গণনা বলে, 850 টাকা অনাদায় পাওনা ছিল, তার সাথে নতুন অনাদায় পাওনা সঞ্চিতি যোগ করবো 1950 টাকা। ক নাম্বারে বের করেছিলাম, ওটা কিন্তু নতুন অনাদায় পাওনা যোগ নতুন অনাদায় পাওনা সঞ্চিতি বা পুরাতন অনাদায় পাওনা সঞ্চিতি 2350, যোগ বিয়োগ করে দিলাম 450। এই 450 টাকা নিয়ে দুইটা জাবেদা করবো। কেন দুইটা জাবেদা করব? এই 450 টাকা একবার অনাদায় পাওনা খরচ হিসেবে ডেবিট করে লিখবো, আর একবার ওই অনাদায় পাওনা খরচকে আয় বিবরণীতে স্থানান্তরের মাধ্যমে অনাদায় পাওনা হিসাব বন্ধ করব। তার দুইটা জাবেদা হবে, একটা অনাদায় এইটা লেখার জন্য, আর একটা এই টাকাটা আয় বিবরণীতে স্থানান্তর করার জন্য। তো এটা লেখার জন্য জাবেদা করব অনাদায় পাওনা খরচ ডেবিট, অনাদায় পাওনা সঞ্চিতি ক্রেডিট। টাকার পরিমাণ হবে 450 টাকা। ব্যাখ্যায় লিখবো অতিরিক্ত অনাদায় পাওনা সঞ্চিতি লিপিবদ্ধ করা হলো। আবার এই টাকাটা আয় বিবরণীতে স্থানান্তর করতে হবে। আয় বিবরণীতে স্থানান্তর করলে আমরা আয় বিবরণী ডেবিট দিকে স্থানান্তর করি, তাই আয় বিবরণী হিসাব ডেবিট। আর এইখানে যেটি ডেবিট করেছিলাম অনাদায় পাওনা খরচ ক্রেডিট, কারণ এই অনাদায় পাওনা খরচকে আমরা আয় বিবরণীতে স্থানান্তর করব, তাই আয় বিবরণী ডেবিট আর খরচের নাম ক্রেডিট, ওই হিসাব বন্ধ করার জন্য। টাকা লিখবো এই 450 টাকা। ভালো করে লক্ষ্য করি, প্রথমে অনাদায় পাওনার পরিমাণ নিয়ে একটা জাবেদা করব, তারপরে যোগ বিয়োগ করে যে টাকাটা পাবো ওইটা নিয়ে দুইটা জাবেদা হবে। সহজ কিন্তু। এই ছিল খ নাম্বারের উত্তর, জাবেদা। এবার গ নাম্বারে যাবো। গ নাম্বারে কি বলেছে দেখবো। উদ্দীপক আবার ফিরে আসলাম। গ নাম্বারে বলেছে উপযুক্ত তথ্য হতে অনাদায় পাওনা খরচ হিসাব এবং অনাদায় পাওনা সঞ্চিতি হিসাব তৈরি করো। মানে দুইটা খতিয়ান করতে বলেছে, অনাদায় পাওনা খরচ হিসাব নামে একটা, অনাদায় পাওনা সঞ্চিতি নামে একটা। তো এই দুইটা খতিয়ান আমরা জাবেদা দেখে করব। কিছুক্ষণ আগে জাবেদা করেছি, ওই জাবেদা দেখে দেখে জাস্ট খতিয়ান করে দিব, একদম সহজ। তবে খতিয়ান করার সময় অনাদায় পাওনা খরচটা সরাসরি জাবেদা দেখে করব, আর অনাদায় পাওনা সঞ্চিতিটাও জাবেদা দেখে করব, কিন্তু তার আগে ব্যালেন্স বিডি বলে অনাদায় পাওনা সঞ্চিতিতে এই উদ্বৃত্তটা লিখে নিব। আচ্ছা আমি করে দেখাচ্ছি, আমি একটু দ্রুত দেখাচ্ছি সময় সেভ করার জন্য। নিচে ছক অঙ্কন করলাম, নিচে হচ্ছে আমাদের গ নাম্বারের উত্তর, আর উপরেরটা কিন্তু এই কি যেন বলে জাবেদা। জাবেদা দেখে দেখে আমরা নিচে অনাদায় পাওনা খরচ হিসাব প্রস্তুত করব। তো লক্ষ্য করি, প্রথমে তারিখ লিখবো ডিসেম্বর 31। এখানে কি বলেছে? প্রথম জাবেদায় অনাদায় পাওনা খরচ ডেবিট, অনাদায় পাওনা সঞ্চিতি জাবেদা। জাবেদা দেখে দেখে তো আমরা খতিয়ান পারি। অনাদায় পাওনা খরচের ডেবিট দিকে টাকা লিখবো, নাম লিখবো অনাদায় পাওনা সঞ্চিতি হিসাব, নাম লিখবো অনাদায় পাওনা সঞ্চিতি হিসাব বলে ডেবিট দিকে টাকা লিখবো। এই টাকাটা ডেবিটে ছিল, ডেবিটে পাঠাই দিব। এবার এইটা আয় বিবরণী ডেবিট, অনাদায় পাওনা খরচ ক্রেডিট। তো আয় বিবরণী ডেবিটে টাকা লিখবো, সরি এখানে কি জাবেদা বলেছে? আয় বিবরণী ডেবিট, অনাদায় পাওনা খরচ ক্রেডিট। তো আমরা এই অনাদায় পাওনা খরচের ক্রেডিটে টাকা লিখবো, নাম লিখবো আয় বিবরণী, নাম লিখবো আয় বিবরণী। খতিয়ান তো আমরা পারি, তাই না? সে নবম শ্রেণী থেকে আমরা খতিয়ান শিখি যারা কমার্সে পড়ি। এখন যদি খতিয়ান না পারি তাহলে তো প্রবলেম, প্র্যাকটিস করতে হবে। অনাদায় পাওনা খরচের ক্রেডিট দিকে টাকা লিখবো, নাম লিখবো এই ডেবিটেরটা। এবার এটাও ক্রেডিট, ডেবিট, এটা ক্রেডিট। ডেবিট ক্রেডিট বিয়োগ করে কোনো টাকা থাকবে না, ইচ্ছে করলে জিরো লিখতে পারি। আরেকটা কথা বলে দিই, এই অধ্যায়ের অনাদায় পাওনা খরচ হিসেবে যখন প্রস্তুত করব, তখন ইন জেনারেলি এর 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 উদ্বৃত্তটা, এই যে গ নাম্বার উত্তরটা আমরা এখান থেকে শুরু করেছি, সাধারণত এই অনাদায় পাওনা খরচের উদ্বৃত্ত জিরো হয়। কেন জিরো হয়? একবার অনাদায় পাওনা লিখবো, আর একবার আয় বিবরণীতে স্থানান্তর করে দিব। আয় বিবরণীতে স্থানান্তর করার মাধ্যমে অনাদায় পাওনা হিসাব বন্ধ করা হয়। তাই আয় বিবরণীতে স্থানান্তর যেহেতু করা হচ্ছে, সেজন্য অনাদায় পাওনা খরচ হিসেবে ব্যালেন্সে জিরো হবে। আর একটা খতিয়ান করতে বলেছে আমাদের অনাদায় পাওনা সঞ্চিতি হিসাব। আবার অনাদায় পাওনা সঞ্চিতি হিসাব সম্পর্কিত যে জাবেদাটুকু ছিল উপরে লিখে রাখলাম। আচ্ছা এই জাবেদাটা কিন্তু এই গ নাম্বারের উত্তরের অংশ না, গ নাম্বারের উত্তরের অংশ হচ্ছে নিচের খতিয়ানটা, কিন্তু আমি বোঝানোর জন্য জাবেদাটা সামনে রাখছি। আমাদের উত্তর কিন্তু নিচের অংশটুকু।
দুইটা খতিয়ান, একটা খতিয়ান অনাদায় পাওনা খরচ করলাম, এখন অনাদায় পাওনা সঞ্চিতি হিসাব। এখন অনাদায় পাওনা সঞ্চিতি হিসাবটাও আমরা জাবেদে দেখে দেখে লিখবো। দুইটা জাবেদা আছে, এই যে অনাদায় পাওনা সঞ্চিতি একবার, এই অনাদায় পাওনা সঞ্চিতি একবার, দুইবারই কিন্তু অনাদায় পাওনা সঞ্চিতি একবার ডেবিট হয়েছে আর একবার ক্রেডিট হয়েছে। তো যাই হোক, লেখার আগে আমরা যখন শুরু করব তখন জানুয়ারি 1 তারিখ দিব, দিয়ে অনাদায় পাওনা সঞ্চিতির কিন্তু একটা জানুয়ারি 1 তারিখে উদ্বৃত্ত আছে, যেটি পুরাতন অনাদায় পাওনা সঞ্চিতি বলেছিলাম কিছুক্ষণ আগে, ওটা আমরা এখানে ব্যালেন্স বিডি বলে লিখবো। ব্যালেন্স বিডি বলে ওই টাকাটা লিখবো। ব্যালেন্স বিডি বলে কত টাকা? সম্ভবত 2350 টাকা। ওটা ক্রেডিট দিকে লিখবো। কেন ক্রেডিট দিকে লিখবো? অনাদায় পাওনা সঞ্চিতির ক্রেডিট উদ্বৃত্ত প্রকাশ করে। আমাকে একজন শিক্ষার্থী গতকাল ক্লাসে কলেজে প্রশ্ন করেছিল, একজন শিক্ষার্থী সিয়াম নামে, সম্ভবত সিয়াম ছেলেটার নাম। ওই শিক্ষার্থী বলছে যে স্যার, আমাদের এই অনাদায় পাওনা সঞ্চিতির যেটা সরাসরি যে ক্রেডিট দিকে জেরের ঘরে লিখলাম, ওটা এখানে লিখে এখানে নিলে হতো না? না, জের যেহেতু ওটা লাস্টের ঘরে লেখাই উত্তম। কিন্তু আমরা জাবেদে যেগুলো তুলবো সেগুলি প্রথমে ডেবিট ক্রেডিটে লিখবো, তারপর যোগ বিয়োগ করে দিকে নিয়ে যাবো। কিন্তু যেটা জের থাকবে, জের প্রথমে ব্যালেন্স বিডি, সেটা ব্যালেন্স বিডি বলে সরাসরি উদ্বৃত্তের ঘরে বা জেরের ঘরে লিখবো। এটাই নিয়ম। আমি একজন রাইটার, আমার হিসাব বিজ্ঞানে আমার নিজের লেখা বই আছে। তো যাই হোক, এরপরে আসি জাবেদে দেখে করবো। ডিসেম্বর 31 তারিখ দিয়ে এখানে বলছে অনাদায় পাওনা সঞ্চিতি ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। তো অনাদায় পাওনা সঞ্চিতি ডেবিট দিকে টাকা লিখবো, নাম লিখবো প্রাপ্য হিসাব, এই উল্টা নামটা লিখে অনাদায় পাওনা সঞ্চিতি যেহেতু ডেবিট, ডেবিট দিকে টাকা লিখবো, ডেবিট দিকে। এখন ক্রেডিট ছিল 2350, ডেবিট হলো 850। ডেবিট ক্রেডিট বিয়োগ করে ক্রেডিট বড়, তো এই দুটো বিয়োগ করে ক্রেডিট দিকে লিখবো। ক্রেডিট থেকে ডেবিট বিয়োগ করে ক্রেডিট বড়, তাই ক্রেডিট দিকে লিখেছি। যদি ডেবিট বড় হতো তাহলে ডেবিট দিকে লিখলাম, কোনো কোনো ক্ষেত্রে ডেবিট বড় হতে পারে। এরপরে আবার আসি পরের জাবেদাটা, অনাদায় পাওনা খরচ ডেবিট, অনাদায় পাওনা সঞ্চিতি ক্রেডিট। তো আমরা করতেছি তো অনাদায় পাওনা সঞ্চিতি হিসাব, তো অনাদায় পাওনা সঞ্চিতির ক্রেডিট দিকে টাকা লিখবো, ক্রেডিট দিকে নাম লিখবো অনাদায় পাওনা খরচ হিসাব বলে ক্রেডিট দিকে টাকা লিখবো। এই যে অনাদায় পাওনা সঞ্চিতি ক্রেডিট। এখন ক্রেডিট ছিল 1500, আবার ক্রেডিট আসলো 450, 1500 450, ক্রেডিট ক্রেডিট যোগ করে 1950 ক্রেডিট দিকে লিখতে হবে, এবং এটাই হচ্ছে উত্তর। এই 1950-এর সাথে যে ক নাম্বারে নতুন অনাদায় পাওনা সঞ্চিতি তৈরি করেছিলাম না, ওইটার সাথে মিলে যাবে। কিন্তু নতুন অনাদায় পাওনা সঞ্চিতির যে পরিমাণ, সেটার সাথে এই অনাদায় পাওনা সঞ্চিতির উদ্বৃত্ত কিন্তু মিলে যাবে, সমাপনী উদ্বৃত্ত। এটা একটু খেয়াল রাখবো। এবং আরেকটা বিষয় দেখলাম, আমি যখন পরীক্ষার খাতা দেখি তখন দেখেছি শিক্ষার্থীর কিছু কিছু শিক্ষার্থী এই যে খতিয়ানের মধ্যে চলমান জের ছক, খতিয়ানের মধ্যে এটা নিচে ডাবল দাগ দেয় না। চলমান জের ছক খতিয়ানের নিচে কোনো ডাবল দাগ হবে না, এভাবে রেখে দিলেই হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি একটা একটা করে অঙ্কের সমাধান করার চেষ্টা করি শিক্ষার্থীদের অনুরোধে। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।